আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজ ব্যাহত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বছরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজে কর্মে আরও গতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স কালে তিনি এমন আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার যে সুযোগ সবার সামনে এসেছে তা কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের মেধা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় তিনি গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তি বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এজন্যই গুমের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। 2019 সালের 9 এপ্রিল থেকে 2024 সালের 7 অগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা। এগুলো নিয়ে ওনারা অ্যাডভোকেসি করতেন। এই কারণে শেখ হাসিনা বাই নেম মাইকেল চাকমাকে চিনতেন এবং একটা জনসভায় সেই সময়ে স্পেসিফিক্যালি হুমকি দিয়েছিলেন যে এইখানে যারা ওনার জনসভায় সমস্যা করেছে অথবা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন অথবা আদিবাসী অধিকার নিয়ে যারা কথা বলে তাদেরকে উনি দেখে নেবেন। এবং সাবসিকুয়েন্টলি এর কিছুদিন পরে মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং 5 বছর পর্যন্ত আয়নাঘরে রেখে পরবর্তীতে জুলাই-আগস্ট বিপ্লবের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত, কাউকে জোর করে নির্বাচনে আনার সুযোগ নির্বাচন কমিশনের নেই। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সিইসি বলেন, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ 3-4টি দলের অংশগ্রহণ রাজনৈতিক ও আদালতের ওপর নির্ভর করছে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাদী করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। নানা অজুহাতে লোকসান দেখিয়ে খুলনা জুট মিলগুলো একে একে দখল করেছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। একা নয়, পুরো পরিবারকে দখল বাণিজ্যে কাজে লাগিয়েছেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন শত শত কোটি কোটি টাকার মালিক। এছাড়া হাজারো একর জমি দখল, নিয়োগ বাণিজ্য টেন্ডার সহ আরও নানা অভিযোগ তার বিরুদ্ধে। 5 অগস্টের পর আত্মগোপনে চলে গেলে অনেক ব্যবসায়ী ফিরে পেয়েছেন তাদের মিল জমি জমা।
আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আমি যে গাড়িতে চড়ি ওই গাড়ি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান সাদাসিধে এ চেহারার ভিতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর রূপ। প্রতিমন্ত্রী থাকাকালে খুলনায় একচ্ছত্র আধিপত্য ছিল, বিশেষ করে জুট মিলগুলো ছিল তার কুনজরে। মুন্নুজান একা নয়, তার পরিবারের সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শ্রমিকদের কথা না ভেবে নানা মিথ্যে অজুহাতে লাভজনক জুট মিলগুলো 2020 সালে বন্ধ করে দেন তিনি। এরপর শুরু হয় দখল বাণিজ্য। অভিযোগ আছে শ্রম প্রতিমন্ত্রীর ভাই শাহাবুদ্দিন, তার মেয়ে শামীমা সুলতানা, বোনের ছেলে ইয়াসিন সহ পরিবারের সদস্যরা কয়েকটি বেসরকারি পাটকল দখল করে নেয়। তার বিপুল সম্পত্তির খোঁজ পাওয়ার পর অনুসন্ধানে নামে দুদক। মুন্নুজান সুফিয়ান যেহেতু দখল করে আছে, তার একটা ক্ষমতা আছে। আমি তো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অনেক দরখাস্ত দিয়েছি, বাট কোনো ইট উইল ব্রিংস নো ফ্রুট। আজকে যদি এই আওয়ামী লীগ থাকতো আমি এখানে আজও ঢুকতে পারতাম না। মুন্নুজান সুফিয়ান, শাহাবুদ্দিনের বউ, লিঙ্কন সহ আরো অনেকে জড়িত আছে এবং প্রতি মাসে 30 লক্ষ টাকা এখান থেকে নিত। প্রতিমন্ত্রীর পরিবারের এই দখল বাণিজ্যে সহায়তা করেন খুলনা শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মিজানুর রহমান। প্রতিমন্ত্রীর আস্থাভাজনের কারণে পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। সে হয়েছে মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী, এই মন্ত্রণালয়ের মন্ত্রী না সে। আমি হলাম ডিভিশনাল অফিসার। তো অ্যাজ এ প্রোটোকল হিসাবে তো আমার যাইতে, আমার মন্ত্রী যদি বলে যে তুমি আমার কথা শোনো, তাহলে আমি কোথায় বসবো? আমি তো অস্বীকার করছি না। আমার তো সে 10 বছরের মন্ত্রী ছিল এই এলাকায়। সম্প্রতি বন্ধ হওয়া পাটকলের শ্রমিকরা মুন্নুজান পরিবারের বিচার দাবিতে বিক্ষোভ করেছে। পরামর্শে আমাদের 5টি জুট মিলে 1টি টাকা এখন বন্ধ দেয়নি। ইতিমধ্যে দুর্নীতি করে অনেক টাকা আত্মসাৎ করেছে। আমাদের জোর করে মিল বন্ধ করে আমাদের বকেয়া দেয়। স্বৈরাচার সরকারের পতনের পর বেগম মুন্নুজান সুফিয়ান, তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। মিরপুর শেরে বাংলায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, বিপিএলকে ঘিরে দর্শক আগ্রহ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় যে আসর, সেটি নিয়ে কিন্তু উত্তাপ কিন্তু মাঠের বাইরেও ছড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে যারা খেলা দেখতে আগ্রহী তারা উপস্থিত হয়েছেন। টিকিট নিয়ে যে অব্যবস্থাপনা, সেটি কিন্তু এখনও প্রকাশ্যে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে অনলাইনে টিকিট কাটার পরও তারা কিন্তু ভিতরে প্রবেশের জন্য যে টোকেন রয়েছে সেটি কিন্তু নিতে পারেনি, এবং অনেকেই উপস্থিত হয়েছিলেন যে বাইরে বুথে টিকিট পাওয়া যাবে এরকম আশা নিয়ে তারা কিন্তু টিকিট পাননি। এবং আমরা দেখেছি যে 4টি গেট রয়েছে 1 থেকে 4 নম্বর পর্যন্ত, প্রত্যেকটি গেটের মধ্যেই কিন্তু উপস্থিত হচ্ছেন যে দর্শকরা, তারা কিন্তু অপেক্ষা করছেন কখন খুলবে গেট এবং ভিতরে প্রবেশ করবেন। এই বিপিএলকে ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে বিসিবির সঙ্গে ব্যাপক আয়োজন করা হয়েছে। 3টি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে দেশ ও বিদেশের নামী সব তারকারা গান গেয়েছেন। এবং আমরা দেখেছি যে গ্রাফিটি নিয়েও কিন্তু বিশেষ থিম সং করা হয়েছে এবারের বিপিএলকে কেন্দ্র করে। তবে মাঠের বাইরে যে অব্যবস্থাপনা, তা কিন্তু এখনও প্রকাশ পাচ্ছে। যারা টিকিট কাটা নিয়ে বিসিবি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। খেলা শুরুর মাত্র 26 ঘন্টা আগ পর্যন্ত তারা কিন্তু জানতো না যে আসলে টিকিট কবে থেকে বিতরণ করা হবে, এবং যারা অনলাইনে টিকিট পারচেস করেছেন এবং তারাও কিন্তু দ্বিধায় রয়েছেন যে ভিতরে আসলে শেষ পর্যন্ত প্রবেশ করতে পারবেন কি না। একটি ব্যাংকের মাধ্যমেও টিকিট পারচেস করা যাচ্ছে। সেই ব্যাংকগুলোর যে নির্ধারিত শাখা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতদিন যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত টিকিট না পেয়ে কিন্তু তারা ক্ষোভও প্রকাশ করেছেন। এবং গুলশানে আমরা দেখেছি কাল রাতে যারা টিকিট প্রত্যাশী ছিলেন তারা কিন্তু রোড বন্ধ করেও ক্ষোভ প্রকাশ করেছেন। জসিন্তা। দর্শক, জানছিলাম বিপিএল এর খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।